বায়োগ্রাফিক্যাল অ্যাকশন ড্রামা মুভি অনলি দ্য ব্রেভ সত্য ঘটনা নির্ভর এই মুভিটি থেকে আজ আমরা এমন এক ফায়ার ফাইটার টিম সম্পর্কে জানবো যাদের বীরত্বের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আমরা দেখব হিরোরা কিভাবে তাদের বীরত্ব দিয়ে আজীবন সবার মনে বেঁচে থাকে। একজন হিরো তার টিমকে পদোন্নতি করি একের পর এক জঙ্গলকে আগুনের হাত থেকে রক্ষা করতে থাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একসময় সে এবং তার পুরো টিম একটি ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়। মুভিটির শেষ দৃশ্যের এই ইমোশনাল সিন আপনাকে কান্না করতে বাধ্য করবে, তাই সবার কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুভির শুরুতে আমরা দেখতে পাই এরিক মার্শের তত্ত্বাবধানে থাকা অ্যারিজোনার প্রেসকট শহরের 7 নম্বর ফায়ার সার্ভিসের টিম একটি ওয়াইল্ড ফায়ার অর্থাৎ দাবানলের খবর পেয়ে সকল টিম মেম্বারদের সাথে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। দাবানল সাধারণ বাসাবাড়ির আগুনের থেকে সম্পূর্ণ ভিন্ন, কেননা এই আগুন বাতাসের গতিপথের সাথে পুরো জঙ্গল এমনকি পুরো শহর জ্বালিয়ে ফেলতে পারে। যাই হোক, এরপর আমরা দেখতে পাই দাউ দাউ করে জ্বলতে থাকা দাবানলের উপর হেলিকপ্টারে করে পানি বর্ষিত করা হয়। অন্যদিকে ফায়ার সার্ভিস টিমের বাকি সদস্যরা দাবানলের আশেপাশে সকল গাছ এবং শুকনো জিনিসগুলো কেটে কেটে সরিয়ে ফেলছিলেন, যাতে করে দাবানলের আগুন আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। এরিক একজন দূরদর্শী অভিজ্ঞ ফায়ার ফাইটার। সে আগুনের মাত্রা ও ধরন দেখেই বুঝে যায় যে দাবানলের আগুনের ভয়াবহতা কেমন হতে পারে। সে আগেই টের পেয়েছিল এই আগুন হয়তো পুরো জঙ্গল এমনকি শহরেও ছড়িয়ে পড়বে, তাই সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আগুনের ভয়াবহতা সম্পর্কে ধারণা দিল। তারা তার এই মতামত উপেক্ষিত করে। এরিকের টিম উপশহরের ফায়ার ফাইটার হয়। ক্যালিফোর্নিয়া থেকে আসা ফায়ার ফাইটাররা তাদের সকল কথা উপেক্ষিত করতে থাকে। ক্যালিফোর্নিয়ার ফায়ার ফাইটার টিম নিজেদেরকে তুলনামূলক উন্নত মানের বোঝানোর জন্য এই দাবানলকে তারা কোনো গুরুত্ব না দিয়ে নিজেদের মতন করে আগুন সামলানোর চেষ্টা করতে থাকে। এরপর আমরা দেখতে পাই অভিজ্ঞ ফায়ার ফাইটার এরিকের কথাই সত্য হয়। পরের দিন ওই দাবানল পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং শহরের সাধারণ মানুষের ক্ষতি সাধন করতে থাকে। এটি দেখে এরিক খুবই মর্মাহত হয় এবং সে তার চিফের কাছে নিজের রাগ ও ক্ষোভের কথা জানায়। সে তার টিমের চিফের কাছে আবদার করে যে সে যেন তার টিমকে একটি উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফাইড ফায়ার ফাইটার টিম হিসেবে দেখতে পায়। এরিকের সহকর্মী চিফ ডিওন এরিককে এ ব্যাপারে নিশ্চয়তা না দিলেও সে সরাসরি শহরের মেয়রের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। মেয়র ডিওনের এই আবদার শুনে একটি শর্ত বেঁধে দেয়। মেয়র তাকে জানায় যে সে যদি এরিক এবং তার পুরো টিম 1 বছর ধরে ওভারটাইম সহকারে সাহসিকতার সাথে কাজ করতে পারে, তবে সে তাদেরকে স্পেশাল ফায়ার ফাইটার টিম অর্থাৎ হটশট ক্রু বানানোর জন্য সাহায্য করবে। বন্ধুরা, হটশট ক্রু হলো দাবানল নিয়ন্ত্রণকারী স্পেশাল ফায়ার ফাইটার যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে দাবানল এক্সপার্ট হিসেবে স্বীকৃত। এরিক তার টিমকে হটশট বানাতে এমন কঠিন শর্ত রাজি হয়ে যায়। এদিকে এরিকের গার্লফ্রেন্ড অ্যামেন্ডো এরিককে 20 বছর ধরে চালিয়ে যাওয়া ফায়ার ফাইটিং থেকে অবসর নিয়ে একটি বাচ্চার প্ল্যান করে ফ্যামিলি শুরু করার পরামর্শ দেয়। তার এমন কথা শুনে এরিক তাকে জানায় যে যদি সে একবার তার টিমকে হটশট বানিয়ে ফেলতে পারে তবে সে নিশ্চয়ই অবসরে চলে যাবে। এরপর আমরা ব্র্যান্ডন নামক একজন যুবককে দেখতে পাই যে পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড। তার সন্তান সম্ভাব্য গার্লফ্রেন্ডও পুরোপুরি ড্রাগ অ্যাডিক্টেড। সে একদিন একটি ক্লাবের ভেতর ড্রাগ সহকারে মানুষের চোখে পড়লে ক্লাবের সিকিউরিটিরা তাকে মেরে ক্লাব থেকে বের করে দেয়। পরবর্তীতে সে ড্রাগ কেনার জন্য একটি গাড়ি থেকে জিনিসপাতি চুরি করতে গেলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এরপর ব্র্যান্ডন যখন জেল থেকে বাসায় ফিরে আসে তখন তার মা তার প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। এদিকে এরিক তার টিমে নতুন সদস্য নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই ব্র্যান্ডন এরিকের কাছে ফায়ার ফাইটার হওয়ার ইন্টারভিউ দিতে আসে, কেননা ব্র্যান্ডনের গার্লফ্রেন্ডের একটি মেয়ে সন্তান পৃথিবীতে এসেছে এবং এতে করে তার দায়িত্ববোধ বেড়ে যাওয়া একটি নির্দিষ্ট ইনকামের রাস্তার খোঁজে সে এরিকের কাছে ইন্টারভিউ দিতে এসেছে। এরিক ব্র্যান্ডনের ব্যাকগ্রাউন্ড চেক করার পরেও সে তাকে তার টিমের জন্য সিলেক্ট করে, কেননা ব্র্যান্ডনের ফ্যামিলি চালানোর জন্য এই চাকরিটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে ব্র্যান্ডন এরিকের কাছে ওয়াদা করে যে সে আর কোনোদিনও ড্রাগে হাত দিবে না। এদিকে এরিকের বাকি টিম মেম্বাররা ব্র্যান্ডনকে টিমে নেওয়ায় নাখোশ ছিল। এরপর এরিক সবাইকে জানায় যে বাকি সবার মতো ব্র্যান্ডনকেও একটি সুযোগ দেওয়া হবে, যদি সে সুযোগ কাজে লাগাতে পারে তবে সে টিমে থাকবে। সবার ট্রেনিং শুরু হয়। ট্রেনিং এ ব্র্যান্ডনের ড্রাগ অ্যাডিকশনের অভ্যাসের কারণে কিছুটা সমস্যা হলেও সে ভালোভাবে ট্রেনিং সম্পূর্ণ করে। এরিক তার টিম মেম্বারদের কম্বিনেশন তৈরি করার জন্য সবাইকে বলে তোমার সামনে কত বিশাল আগুন আছে সেটি তোমার কাছে কোনো ব্যাপার না, বরং তোমার কাছে কারা সে আগুন মোকাবেলার উদ্দেশ্যে দাঁড়িয়েছে তারাই তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। এরিক তার 20 বছরের অভিজ্ঞতা পুরোপুরি বিলিয়ে দিয়ে তার টিমকে খুব ভালো মতো ট্রেনিং করিয়ে প্রস্তুত করে। এরপর তারা একটি বড় আগুন মোকাবেলা করে মেয়রের পরীক্ষায় পাশ করে দেয়। অতঃপর এরিক তার টিমকে হটশট বানিয়ে ফেলে। শহরের একটি পাহাড়ের নাম অনুসারে তাদের টিমের নামকরণ করা হয় গ্রেনাইট মাউন্টেন হটশট। এরিকের টিম হটশটে পরিণত হয়। সবার উদ্দেশ্যে একটি পার্টির আয়োজন করা হয়। এখানে ফায়ার ফাইটারের মেম্বারদের ফ্যামিলিরাও উপস্থিত ছিলেন। এখানে আমরা দেখতে পাই ব্র্যান্ডন এখন একজন দায়িত্ববান বাবা হয়ে গিয়েছে। সকল টিম মেম্বাররা একসাথে সময় কাটিয়ে নিজেদের মধ্যে একটি ভালো কম্বিনেশন তৈরি করছে। পরবর্তী সময় এরিকের হটশট টিম বিভিন্ন শহরের আগুন নিয়ে সাহসিকতার সাথে পরিচয় লাভ করতে থাকে। এদিকে এরিকের গার্লফ্রেন্ড এরিকের সাথে একান্ত সময় কাটানোর আবদার করে যে এবার তো তুমি হটশট টিম বানিয়ে ফেলেছো, এখন না হয় অবসর নিয়ে ফ্যামিলি শুরু করো। এরপর তাদের শহরের প্রবেশদ্বারের একটি ভয়াবহ আগুন নিভিয়ে তারা পুরো শহর
পরিবারকে এবং জঙ্গলকে বাঁচিয়ে নেয়। আগুনের হাত থেকে বাঁচানো একটি শতবর্ষীয় গাছের সামনে দাঁড়িয়ে পুরো টিম একটি ছবি তোলে। আগুনের রাস্তা নির্ধারণ করতে গিয়ে ব্র্যান্ডনকে একটি সাপে কামড় দেয়। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হলে তার মা তার সাথে দেখা করতে আসে। এখানে তার মা তাকে নিয়ে গর্বিত বোধ করে এবং তাকে পরামর্শ দেয় যে সে যেন এমন ঝুঁকির দাবানলের আগুন নেভানোর কাজ ছেড়ে সাধারণ ফায়ার ফাইটারের কাজ শুরু করে, কেননা এখন তার মাথার উপর তার পরিবারের দায়িত্ব রয়েছে। এরিকের ফায়ার ফাইটার টিম পুরো শহর এবং জঙ্গলকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নেওয়ায় শহরবাসী তাদের উদ্দেশ্যে একটি পার্টির আয়োজন করে। পার্টিটা ছিল সেই ক্লাবে যেখান থেকে একসময় ব্র্যান্ডনকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন সেই ক্লাবের সম্মানের সাথে যেতে পেরে ব্র্যান্ডন এখন খুবই খুশি। একজন ফায়ার ফাইটার হিসেবে সে গর্বিত বোধ করে। ব্র্যান্ডন তার মায়ের কথা মতো ওয়াইল্ড ফায়ার থেকে বের হয়ে সাধারণ ফায়ার ফাইটার হওয়ার জন্য এরিকের কাছে আবেদন করে। তার এমন কথা শুনে এরিক পুরোপুরি অবাক হয়ে যায়। এরিক তাকে জানায় যে আমি তোমাকে ড্রাগ দুনিয়া থেকে একজন রেসপন্সিবল মানুষ বানিয়ে দিয়েছি, তুমি বলছো তুমি আমাকে ছেড়ে যাবে? তাদের এমন কথাবার্তা এরিকের গার্লফ্রেন্ড অ্যামেন্ডা শুনে ফেলে। এরিক বাড়ি ফেরার সময় অ্যামেন্ডা তাকে জিজ্ঞেস করে যে ব্র্যান্ডন তো ঠিকই কথা বলেছে, তোমারও এমন ঝুঁকিপূর্ণ কাজ থেকে অবসর নেওয়া উচিত। সাথে সাথে গাড়ি থামিয়ে রাগ করে এরিক তার চিফের বাসায় চলে যায়। সে তার চিফের কাছে ফায়ার ফাইটিং এর প্রতি তার একাগ্র ভালোবাসার কথা ব্যক্ত করে। এরিক কোনোদিনও তার পছন্দের এই কাজটি ছেড়ে দিতে চায় না, কিন্তু তার চিফ তাকে ঠান্ডা মাথায় ভালো করে সবকিছু বোঝায়। এরপর সে বাসায় এসে তার গার্লফ্রেন্ডের কাছে জানায় যে সে অবসর নিয়ে ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করবে। 19 জুন 2013 অ্যারিজোনা রিয়েনাল শহরে একটি ভয়াবহ দাবানল শুরু হয়। সেখানে এরিকের হটশট টিম এবং আরো দুটি হটশট টিমকে দাবানল নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়। দাবানলের উদ্দেশ্যে যেতে যেতে এরিক তার টিমের সিনিয়র ফায়ার ফাইটার জেসিকে তার অবসরের সিদ্ধান্ত সম্পর্কে জানায় এবং জেসিকে এরিকের অবসর পরবর্তী টিম সামলানোর দায়িত্ব সম্পর্কে জানানো হয়। দাবানলের কাছাকাছি গিয়ে এরিক ব্র্যান্ডনের কাছে ক্ষমা চায়। সে তাকে বলে আজ থেকে 21 বছর পূর্বে আমি নিজেও একজন ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম। যদি আমি ফায়ার ফাইটার না হতাম তবে আমার জীবন হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এরিক ব্র্যান্ডনকে বলে যে সে খুব শীঘ্রই তাকে সাধারণ ফায়ার ফাইটার টিমে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে দেবে। এদিকে ইয়ারনাল শহরে সে দাবানলের আগুন জনবসতির দিকে এগোতে থাকে। হটশট টিমগুলো তাদের কাজে নেমে যায়। এরিক দাবানলের পরিবেশের বাতাসের গতিপথ এবং আগুনের তীব্রতা ঠিকভাবে বুঝে উঠতে পারছিল না, তাই সে ব্র্যান্ডনকে একটি উঁচু জায়গায় পাঠিয়ে দেয় যেন সে সেখান থেকে বাতাসের গতিপথ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেতে পারে। উঁচু জায়গায় গিয়ে ব্র্যান্ডন দেখতে পায় যে বাতাসের গতিপথ দ্রুতই পরিবর্তন হচ্ছে এবং এই মুহূর্তে গতিপথ পরিবর্তন হয়ে তাদের টিমের দিকে আসছে। সাথে সাথে জেসি ওয়াকি টকিতে করে ব্র্যান্ডনকে সেই জায়গা থেকে দ্রুত অন্যদিকে সরে যেতে বলে। ব্র্যান্ডন আগুনের কাছাকাছি আসে, সে পাহাড় থেকে নিচে নামতেই দাবানলের আগুন তার কাছাকাছি চলে আসে। সৌভাগ্যবশত অন্য টিমের সুপারভাইজার ব্র্যান্ডনকে খুঁজে পায় এবং একটি ছোট্ট গাড়িতে করে তাকে নিয়ে ফায়ার ফাইটারের সেফ বাংকারে চলে যায়। এরিক আগুনের তীব্রতা দেখে টের পেয়ে যায় যে আগুন হয়তোবা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সাথে সাথে সে তার ফায়ার ফাইটার টিমকে দ্রুত সেফ বাংকারের দিকে চলে যেতে বলে। এদিকে টিম বাংকার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থাকায় এরিক বুঝে যায় যে তার টিমের মেম্বাররা আগুনের গতিপথ পরিবর্তিত হয় সেফ বাংকার পর্যন্ত পৌঁছাতেই পারেনি। সে তার টিমকে জানায় যে তারা আগুনের মোকাবেলা করবে। এরিক প্লেনে করে একটি ওয়াটার ট্যাঙ্ক এনে তাদের মাথার উপর ছড়িয়ে দিতে বললে প্লেনের পাইলট দাবানলের ধোঁয়ায় কোনো কিছু দেখতে না পেয়ে ভুল জায়গায় পানির ট্যাঙ্কটি ফেলে দেয়। আর এর মধ্যে দাবানলের আগুন এরিকের টিমের কাছাকাছি চলে আসলে তারা সেফটি স্যুট ব্যবহার করে আগুনের মোকাবেলা করতে থাকে। এদিকে সেফ বাংকার থেকে রেডিওতে করে এরিকের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। ব্র্যান্ডন রেডিও হাতে তার টিমের বাকি মেম্বারদের অবস্থা জানার উদ্দেশ্যে অধিক আগ্রহে বসে থাকে, কিন্তু তার টিমের পক্ষ থেকে কেউই কোনো কিছু উত্তর পাচ্ছিল না। কয়েক ঘন্টা পর আগুন যখন বাতাসের সাথে অন্যদিকে চলে যায় তখন একটি সার্চিং হেলিকপ্টার এরিকের হটশট টিমকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। হেলিকপ্টারটি এরিকের টিমের লাস্ট লোকেশনে গিয়ে দেখতে পায় সেখানে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তারা কনফার্ম করে যে সেই লোকেশন থেকে 19টি লাশ পাওয়া গেছে। আর এই খবর রেডিওতে শুনতে শুনতে ব্র্যান্ডন কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। আর এখানে শেষ হয় এরিক এবং তার গার্লফ্রেন্ডের নতুন পরিবার শুরু করার স্বপ্ন। টিম মেম্বারদের পরিবার এখনো জানে না 20 জনের মধ্যে বেঁচে যাওয়া সেই ভাগ্যবান ফায়ার ফাইটার কে। তাই তারা বুক ভরা আশা নিয়ে একটি স্কুলের অডিটোরিয়ামে গিয়ে বেঁচে থাকা ফায়ার ফাইটারের জন্য অপেক্ষা করতে থাকে। ব্র্যান্ডন যখনই সেই রুমে প্রবেশ করে তখনই উপস্থিত থাকা বাকি ফায়ার ফাইটারের মেম্বাররা কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ তারা বুঝে যায় যে তাদের পরিবারের ফায়ার ফাইটার আর কোনোদিনও তাদের কাছে ফিরে আসবে না। ব্র্যান্ডন সহকর্মীদের পরিবারের আত্মনাদ দেখতে না পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর অ্যারিজোনা সরকারের পক্ষ থেকে দাবানলে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের মরণ উত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এটি ছিল পুরো ইউনাইটেড স্টেটের কোনো দাবানলের সব থেকে বেশি সংখ্যক ফায়ার ফাইটিং কর্মী মরে যাওয়ার ঘটনা। তারা যে ঐতিহাসিক গাছটিকে আগুনের হাত থেকে রক্ষা করেছিল সেই গাছের স্মৃতি হিসেবে রয়ে যায়। আর অসাধারণ সত্যি ঘটনা নির্মিত এই মুভিটি এখানেই পরিসমাপ্তি ঘটে।